গুরু তোরে কি ধন দিল বুঝলি না মোনা, গুরু তোরে কি ধন দিল বুঝলি না মোনা। দারুণ। গুরুর কথা আসলো, গুরুর কথা আসতেই যে বিষয়টি আমার আসলে মাথায় প্রশ্ন জেগেছে, সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা আমরা বলি, তারপরও আসলে আমাদের বাংলাদেশে এটার প্র্যাকটিসটা কতটা হয়ে ওঠে বা সেই সুযোগ কতটা, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তা আপনি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে পড়েছেন, আবার কলকাতায়ও সঙ্গীতে আপনার পড়াশোনা। এই দুটো জায়গাকে যদি বলি মূল্যায়ন করতে, একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠার পেছনে কিভাবে মূল্যায়ন করবেন? দুই দেশের সঙ্গীতের একটা বিস্তর পার্থক্য তো আছেই। যে ক্ষেত্রে যেমন আমি একটা খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই, যেমন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন দেখা যায় যে একটা ইয়ারে দুটো রাগ আমাদেরকে কমপ্লিট করতে হতো। সেই জায়গা থেকে আমি যখন ওইখানে অনার্স করছিলাম, মোটামুটি এক বছরে 24টা রাগ ছিল। আর মোটামুটি মানে পরীক্ষার জন্য হলেও অন্তত 13-14টা রাগ রেডি করতে হতো। আচ্ছা, সো দ্যাটস নট সো ইজি। এই যে এটা একটা সিলেবাসের একটা বিষয় বললাম। দ্বিতীয় কথাটা হলো যে দুই দেশের সঙ্গীত শিল্পী বা যারা সঙ্গীত শিল্পী হয়ে উঠতে চায় বা যন্ত্রশিল্পী হোক, এইখানে আমি যেটা দেখেছি খুব অল্প সময়ের মধ্যে একটা জনপ্রিয়তা পাওয়ার একটা খুব ইচ্ছা থাকে, সবার মধ্যে আছে এই টেন্ডেন্সিটা। মানে কিছু কিছু একটা কিছু শিখেই আমি পারফরমেন্স করতে শুরু করে দিলাম, শ্রোতাদের কাছাকাছি চলে যাওয়ার একটা দ্রুত সময়ের মধ্যে। কিন্তু ওইখানে ওরা একদম ছেলেবেলা থেকেই, মানে আমাদের এইখানে যেমন যে ছেলেবেলা থেকেই কোরআনের শিক্ষা যে দেওয়ানোর জন্য একজন ছাত্রকে যে মক্তবে বা মাদ্রাসায় পাঠানো হয়, ওইখানে গানের কায়দাটাও এরকম, মানে ছেলেবেলা থেকেই মোটামুটি গানে দেওয়া হয় বা যে যন্ত্রের দিকে যে ইচ্ছুক, এটা তো কিছুদিন পরেই বোঝা যায় যে একজন আর নেকটা কোন দিকে, সে কি কোন দিকটা যেতে চাইছে। সেই জায়গা থেকে ওইভাবে বুঝে যে গান হোক, যে যন্ত্র হোক, যে নাচ হোক, তাকে কিন্তু শেখানোর যে বিষয়টা, এটা খুব কন্টিনিউয়াসলি চলে কলকাতায় বা ইন্ডিয়াতে বলবো। আর আমাদের এইখানে মানে কোথাও গিয়ে যেন একটু ধৈর্য হারিয়ে ফেলে ছেলেদের। যারা শেখে তাদের মা বাবারাই হয়তো বলছে যে আমার ছেলেকে বা মেয়েকে স্যার 2টা গান দেন বা 2-3টা গান শিখিয়ে দেন। এটার যে একদম গুরুত্ব নেই তাও আমি বলছি না। আচ্ছা, মানে ছেলে মেয়েরাও বোর হয়ে যায়, মানে ক্লাসিক্যাল শুনলেই বোর হয়ে যায় যে বাবা ভয়ঙ্কর একটা বিষয়। তাই মানে ওই মানে খাবার শেষে যেমন একটু মিষ্টি মুখ কিংবা দই লাগে, তো আমার ধারণা ছেলে মেয়েদের যদি 2-একটা গান দিয়ে দেওয়া হয় ওরা একটা স্পৃহা পায়। সেই জায়গা থেকে মানে গান শেখানো যে ভুল তা না, কিন্তু ওই মূল শেখাটায় আরেকটু ফোকাস করা দরকার। মানে এইটা ছাপিয়ে ওইটা না হয়ে যায়। ওইটা তো সময় আছে, 12টা স্বরের মধ্যেই যদি পৃথিবীর সমস্ত গান থেকে থাকে তাহলে 12টা স্বর শিখে নিতে অসুবিধা কি? একদম। কিন্তু এই 12টা স্বর শেখা ইটস এ ভেরি লং প্রসেস এবং খুব টাফ বলবো। তো সেই জায়গা থেকে এটা একদিনে, 1-2 মাসে, 1-2 বছরেও হবে না, এটার জন্য সময় লাগবে। সেই সময়টা দেওয়ার মতো সময় অনেকের কাছে থাকে না, বাস্তবতাও অনেক ক্ষেত্রে হয়তো সেভাবে ফুলিয়ে ওঠে না। আপনি যেটা বলছিলেন যে কলকাতায় ছোটবেলা থেকে অনেকটা ধর্মীয় চর্চার মতো সঙ্গীত চর্চাটা তাদের জীবনের একটা অংশ, সেই জায়গাটিতে যে আপনি যখন তাদের সাথে পড়াশোনা করলেন, কম্পিট করলেন, সেখানে আসলে লড়াইটা কতটা সমতায় ছিল বা কেমন ছিল? লড়াইটা আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি যাওয়ার পরে 2013 সালেই আমি রাজ্য সঙ্গীত একাডেমিতে স্ট্যান্ড করেছিলাম 2টা সাবজেক্টে, লোকসঙ্গীত এবং আধুনিক গান। আচ্ছা আচ্ছা। তো আমি তো তখন কলকাতায় নতুন, আমি গেছি 2012 সালের 11 জুলাই সম্ভবত গেছি। তো
তো আমার আমার একটা নিজের মধ্যে একটা ইয়ে ছিল, এটাকে কি বলবো, কনফিডেন্স বলা যায় কাইন্ড অফ, যে আমার যদি দক্ষতা থাকে সেটা পৃথিবীর যেখানেই হোক, মানে বাংলা ভাষাভাষীর ক্ষেত্রেই বলি, যে আমার যদি দক্ষতা থাকে আমি অবশ্যই জায়গা করে নিতে পারবো। তো সেই জায়গায় আমি বলবো সবাইকে যে এটা নিয়ে মানে কলকাতায় এই ওরা আহামরি একটা বিশেষ কিছু করে ফেলছে, আমরা কিছু পারছি না, নট লাইক দ্যাট। আপনার যদি দক্ষতা থাকে, আপনি যদি ভালো আর্টিস্ট হন, কলকাতায় গেলেও আপনি দাম পাবেন। আমি মনে করি না যে একজন কলকাতার বড় শিল্পী সে একটা মঞ্চে গান গাইলো, পাশাপাশি তারপরে আমিও গাইলাম, আমার গানটা যে একদমই চলবে না, দর্শক উঠে চলে যাবে, এ খাচ্ছে না, এরকম হবে না, হবে না বা হচ্ছেও না এরকম। তো অতএব ভয় পাওয়ার কিছু নেই, আচ্ছা। নিজের দক্ষতাটাকে বাড়ানো উচিত আমার মতে আর কি। তাহলে তুমি যে কোনো জায়গায় গিয়ে কম্পিট করতে পারবে। একটু যে যদি ছোটদের বা যারা এখন আসছে গান করছে, গান শিখছে, তাদের জন্য একটু মেসেজ জানতে চাই আপনার কাছ থেকে। আমরা নতুন যে বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ছিলেন, আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখন সঙ্গীত বিভাগ আছে। আপনারা নিশ্চয়ই কিছু না কিছু বৈষম্যের শিকার সবাই কম বেশি হয়েছেন। সেই ক্ষেত্রে এখন আপনাদের যারা উত্তরসূরি আছে তাদের জন্য আসলে কেমন বৈষম্য বিরোধী সঙ্গীত বিভাগ চান বিশ্ববিদ্যালয়গুলোতে? বৈষম্য বিরোধী বলতে ওই যে পেশার স্বীকৃতি যদি আমরা পাই, তাহলে কিন্তু বৈষম্যটা অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার যেমন পেশাটাকে সে খুব কনফিডেন্সের সাথে বলছে যে আমি একজন ডক্টর, আমি একজন শিল্পী, এটা বলা যায়। সেই জায়গায় গিয়ে আমি একজন শিল্পী বললে তখনই মাথায় অনেকের চক্কর আসে যে তাহলে এর ঘরে ঠিকঠাক চাল আছে তো, ঠিকঠাক চাল আছে তো। বিশেষ করে বড় সমস্যায় পড়তে হয় বিয়ে করতে গেলে। বিয়ে করতে গেলে দেখা যায় যে মেয়ে পাওয়া যায় না। একদম নির্মম বাস্তবতা আসলে। তারা ভাবে যে এই সঙ্গীত শিল্পী কিংবা যন্ত্রশিল্পী একজনের সাথে বিয়ে দিলে আমার মেয়েটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে তো। আচ্ছা, আমি বলবো এখন আর ওই দিন নেই। এখন গান বাজনায় অনেক দিক থেকে আয় করা যায় যদি আপনার একটু ব্রেন থাকে বা ব্রেনটা যদি একটু খাটান। যেমন আমি বলবো যে অডিও প্ল্যাটফর্ম, অডিও যে কোম্পানিগুলো সেগুলো উঠে গেছে, উঠে গিয়ে তারা এখন ইউটিউব, ফেসবুক থেকে তারা ইনকাম করছে। কিন্তু আবার ব্যাকস্টেজ বলে একটা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, যেমন গানা, সাবান, স্পটিফাই, এই জিপি মিউজিক, হেন তেন যেগুলো আছে, এদের থেকে কিন্তু একটা ভালো পরিমাণের টাকা এখন শিল্পীদের আসছে। আচ্ছা, তারপরে ইউটিউব থেকেও এখন অনেকেই ইউটিউব একটা সোর্স গুলো বেড়েছে, ইনকামের সোর্স আগে বিভিন্ন কিন্তু রকম। এই সোর্স গুলো শুধু একমুখী ছিল, যে এই জন্য ক্যাসেট কোম্পানির মালিকরাও অনেক সময় শিল্পীদেরকে চাপাতো, এই টাকা পয়সা ওনাদের ইচ্ছা মতো দিত। এখন আর ওইরকম নাই। এখন শিল্পীর নিজেরই, প্রত্যেকে চাইলে তার নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে তার নিজের নামে, এবং আছেও ইউটিউব বলো, ফেসবুক বলো, যারা বড় বড় আর্টিস্ট তাদের কিন্তু সবারই নিজস্ব এ ধরনের সেই ক্ষেত্রে তুমি যেটা বলেছিলে শিশুদের বা ছোটদের জন্য, আমার নিজেরই খুব একটা প্ল্যান আছে। কারণ কি, সবাই শুধু বড়দের নিয়েই ভাবে বা মিডল এজদের নিয়েই ভাবে, কিন্তু শিশুদের বা ছোটদের, বয়স্কদের নিয়ে খুব একটা কেউ ভাবে না, বা তুমি খুঁজলেও 15টা গান তুমি খুঁজে বের করতে পারবে না শিশুদের গান, শিশুতোষ গান যেটাকে আমরা বলি। এই ক্ষেত্রে এই কারণেই জিনিসটা এইভাবে হয়ে যায় যে শিশুরাও দেখা যায় যে বড়দের গান গায়। একদম একদম। কিন্তু ছেলেবেলাটাকে ছেলেবেলার মতো রাখা উচিত। সেই জন্য আমার, যেহেতু আমি লিখিও, মানে উপরওয়ালা আমার এই ইয়েটাও দিয়েছেন যে লিখতে পারি, সেই ক্ষেত্রে আমার প্ল্যান আছে কিছু ছোটদের শিশুতোষ কিছু গান করার। এটা চমৎকার একটা, আমার কাছে মনে হলো মা বাবাদের একটা হাহাকার থাকে, সেইটা কিন্তু কেউ দেখছে না যে আমার ছেলে বা আমার মেয়ে দুটা ভালো গান গাক, বা কি কিন্তু গান গাইতে চায়, কিন্তু কি গান গাবে, শৈশবের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, এরকম কিছু গান থাকে। কিছু ছোটদের জন্য কিছু গান আমি নিয়ে আসতে চাই
খুবই রিসেন্ট টাইমে। আচ্ছা, আমরা ছিলাম যে জায়গাটাতে, যে এখন আসলে গানের অবস্থাটা এরকম না, এরকম ভাবার কোনো কারণ নেই যে একজন সঙ্গীত শিল্পী মানে তার পকেট ফাঁকা। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। আমার মনে হয় বিবাহযোগ্যা যে মেয়েরা আছে বা তাদের বাবা মায়েরা আছে তাদের জন্য এটা একটা ভালো মেসেজ। এই ক্ষেত্রে আমি যারা বিয়ে করবে মানে ওই সব মেয়েদের কিংবা ওই সব ছেলেদের বলবো যে একজন সঙ্গীত শিল্পী, মোট কথা একজন শিল্পীকে বিয়ে করতে হলে অপোজিটে যে থাকবে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে অবশ্যই সাহসী হতে হবে, না হলে যেন সে একজন শিল্পীকে বিয়ে করার প্ল্যান না করে। বিয়ের প্ল্যানিং এ আসলাম, একটুখানি ব্যক্তিগত বিষয়টা জানতে ইচ্ছেই করছে আমার। সেই জায়গাতে আসলে বিয়ের প্ল্যান বা মনের মানুষ আছেন কিনা? মনের মানুষ নিশ্চয়ই আছেন, আচ্ছা, বিয়ে এখনো করে উঠতে পারিনি, আচ্ছা, সময় আচ্ছা। পাওয়া যায়নি, তবে করার খুব প্ল্যান আছে। সামনের বছর একটা চিন্তাধারা আছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে করতে চাই। আবার একটা গান শুনবো, এবারে কোন গানটা শুনবো? এবারে আমার একটা মৌলিক গানই করছি। আচ্ছা, ভালো, এটা আমার ভালো লাগে, ইভেন ওদেরও খুব ভালো লাগে, তো গানটা গাই। আগুন লাগা ফাগুন দিনে মন শুধু তোকে চায়, প্রেমের খেয়ায় ভেসে ভেসে প্রিয়ারে তুই আয়। আগুন লাগা ফাগুন দিনে মন শুধু তোকে চায়, প্রেমের খেয়ায় ভেসে ভেসে প্রিয়ারে তুই আয়। আগুন লাগা ফাগুন দিনে মন শুধু তোকে চায়। তুই যে আমার প্রাণেরই প্রাণ, দুই নয়নের তারা, আর কিছু চাই না আমি শুধু তোকে ছাড়া। তুই যে আমার প্রাণেরই প্রাণ, দুই নয়নের তারা, আর কিছু চাই না আমি শুধু তোকে ছাড়া। স্বর্গ থেকে প্রেম নিয়ে তুই আমার বুকে আয়, প্রেমের খেয়ায় ভেসে ভেসে প্রিয়ারে তুই আয়। আগুন লাগা ফাগুন দিনে মন শুধু তোকে চায়, প্রেমের খেয়ায় ভেসে ভেসে প্রিয়ারে তুই আয়। আগুন লাগা ফাগুন দিনে মন শুধু তোকে চায়, প্রেমের খেয়ায় ভেসে ভেসে প্রিয়ারে তুই আয়। বাহ। থ্যাংক ইউ। এই গানের কথা সুর সেটিও কি আপনার? না, গানের কথা লিখেছেন দিলারা বলে একজন আপা, আচ্ছা, আচ্ছা, আর সুর সঙ্গীত করেছি আমি। বাহ, চমৎকার। প্লেব্যাক করা হচ্ছে নাকি বা প্ল্যান আছে কিনা? অবশ্যই প্ল্যান আছে, যেহেতু গান নিজে বানাই বলতে অ্যারেঞ্জমেন্টেশন বা গাওয়া মিলেমিশে যেহেতু আছে বা লেখা, তো
কোনো একটা সিনেমায় মিউজিক ডিরেকশনের সুযোগ যদি থাকে বা আমি আমার কাজকর্ম যদি দেখে কেউ অ্যাগ্রি করে এটার সাথে, তাহলে তো ভালোই হয়, মানে আমার জন্যও ভালো হয়, মানে আমিও ওখানে গাইতে পারবো বা আরো আউটসাইডার যারা আছে বা আসলেই যারা খুব মেধাবী কিন্তু সুযোগ পাচ্ছে না, কারণ তুমি জানো, তুমি যেহেতু গানের সাথে কানেক্টেড, গান বাজনাটা খুব খুব সিন্ডিকেটিজম একটা চলছিল, সেই জায়গা থেকে আমি চাই, যেহেতু দেশের সংস্কার হয়েছে, সিন্ডিকেটগুলো ভেঙে যারা সত্যিকারের মেধাবী তারা সুযোগ পাক, প্লেব্যাক কিংবা আরো ভালো ভালো, এখন ওটিটি আছে, সব জায়গায় নতুনরা ভালো ভালো কাজ পাক যারা আসলে মেধাবী। তো সেই জায়গা থেকে আমাকে যদি প্লেব্যাকের জন্য যদি কেউ অফার করেন, নিশ্চয়ই গাওয়ার, তো এটা সবারই, একজন শিল্পী মাত্রই এই লোভটা থাকবে। ইন দ্য মেন টাইম কলকাতা থাকতে আমি করেছি, সেটা হলো এসকে মুভিজ এর ব্যানারে আমার একটি গান আছে, ওই গানটাও খুব ভালো একটা গান, নিশ্চয়ই শুনতে পারো, এসকে মিউজিকের চ্যানেলটার মধ্যে আছে গানটা, ভারী মন খারাপ গানটার নাম। আচ্ছা আচ্ছা। আর এখন কাজকর্ম করছি রিসেন্টলি, একদম বাংলাদেশের এক ঝাঁক যারা লেজেন্ডারি আছে কিংবা যারা এখন ট্রেন্ডিং আছে সবার সাথেই আমার মোটামুটি কাজ হয়েছে, এর মধ্যে গাইলেন আখি আলমগীর আপা গাইলেন, লিজা আপা গাইলেন, কণা আপার সাথে ডুয়েট হলো, কোনাল আপার সাথে আমার গান হয়ে রেডি একদম হয়ে রয়েছে, তোশিবার সাথে একটা গান ভেরি রিসেন্ট রিলিজ হলো, আচ্ছা আচ্ছা, তুমি শবনম আপা গেয়েছেন, এদিকে ইউসুফ ভাই গেয়েছেন, চম্পা বণিক গেয়েছেন, মোটামুটি সব ধরনের সিঙ্গারদের সাথে আপনার একটা সিনক্রোনাইজিং হচ্ছে। আমার যেহেতু মানে ফোক ক্লাসিক্যাল, ওই যে ক্লাসিক্যালে পড়েছি, ফোকে পড়েছি, নজরুলে পড়েছি, সব মিলিয়ে মিশে আমার একটা মানে ডিফারেন্ট জনরায় যেতে আমার সমস্যা হয় না, খুব একটা সমস্যা হয় না। আমি যেমন খুব ক্লাসি একটা গান চেষ্টা করলে বানিয়ে দিতে পারবো, আবার খুবই একটা আম গান সেটাও খুব ভালো মতোই বানিয়ে দিতে পারবো, তাতে আমার খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, এখন যারা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন, আমি একটু ছোট্ট করে জানতে চাই যে যারা গান গাইছেন তাদের মধ্যে আসলে কাদেরকে ভালো লাগে বেশি, আর যারা গান পরিচালনা করছেন সেই ক্ষেত্রে সঙ্গীত পরিচালক যারা আছেন কাদেরকে ভালো লাগে বা আপনি সেরকম করতে চান? এটা একটা বিগ কোশ্চেন, কারণ হলো কার কথা বলবো, আবার অন্য একজন শুনে রাগ করবে যে পুনম মনে হয় আমাকে ভালোবাসে না বা পুনম মনে হয় আমাকে ভালো জানে না, তো এই প্রশ্নের উত্তর দেওয়া খুব টাফ। আচ্ছা, আমি এই এখনকার সময়টাতে না যাই, আসলে এই প্রশ্নটা একটু উত্তর দেওয়াটা আসলে কঠিন অনেকের কাছে ইন্ডাস্ট্রিতে থেকে, বা অনেকে খুব ভালো গাইছেও এই মুহূর্তে। আমি এই সময়টাতে না যাই, সব সময়ের জন্য আপনি গানে কাকে আসলে কাদেরকে, একজন নাই হতে পারেন, কাদেরকে আপনি অনুসরণ করেন বা তাদের মতো হতে চাইতেন, চেয়ে বড় হয়ে উঠছেন? এটার উত্তর দিতে গেলে দু দেশেই যেতে হবে, মানে কারণ বাংলাদেশেও আমার কিছু প্রিয় শিল্পী ছিলেন, আছে, কলকাতায়ও, মানে যখন ছেলেবেলায় ছিলাম ওই সময়টা তো গানের নিয়ে স্বার্থপরতাটা বুঝতাম না, যে এই গানটা গেয়ে আমার আসলে হবে কি, কিন্তু এখন তো জানি যে এই গানটা গেয়ে আমার আসলে হবে কি, বা এই গানটা কোথায় যাবে, বা এই গানটা কার জন্য, বা এই গানটা আমি শুনবো কেন, বা এই গানটা কোনো চ্যানেলে আমি গাইতে পারবো কিনা, বা এই গানটা তুলে আমার লাভ কি। যখন ওই লাভ কির মধ্যে ছিলাম না তখন ভালো লাগতো, অজয় চক্রবর্তীর গান, স্যারের গান খুব ভালো লাগতো। আর যখন স্বার্থপরতা বুঝলাম যে এই গানটা দিয়ে আমার হবে কি, এই গানটা আমি তুলবো কেন, তখন আরো যারা সমসাময়িক শিল্পী তাদের মধ্যে অরিজিৎ সিং এর গান খুব ভালো লাগে। ওনাকে আমার মনে হয় মানে ফিলের একটা চূড়ান্ত লেভেল ওনার মধ্যে পাওয়া যায়, একদম জনপ্রিয়তাটাও সেরকম। এই জন্য ওনার গান মানে বয়স নির্বিশেষে ওনার গান ভালো লাগে অনেকের। বাংলাদেশের মধ্যে আব্দুল হাদিস স্যার, সুবীর নন্দী স্যার, মাহমুদুন নবী স্যার, ওনাদের গান খুব ভালো লাগতো আমার, এখনো ভালো লাগে, সবসময় ভালো লাগবে। রুনা লালা ম্যামের গান খুব ভালো লাগে, সাবিনা ইয়াসমিন আপা। ইয়াংদের মধ্যে
ইউসুফ ভাইয়ের গান ভালো লাগে, ইউসুফ আহমেদ গান, আমার ইমরানের গান ভালো লাগে, আতিয়া আনিসা ভালো করছে, গাইছে খুব। কোনাল আপা, দুজনের সাথেই আমার কাজ হয়েছে। দে আর ভেরি মাচ স্পন্টেনিয়াস, মানে খুব একটা গান হলে খুব চেষ্টা করে গানটা ঠিকঠাকভাবে করার মতো। ওনারা দুজনই খুব ভালো গায়। প্রিয়াঙ্কা গোপ ম্যাম খুব ভালো গান। আপনার শিক্ষকও? হ্যাঁ হ্যাঁ, আমার শিক্ষকও। আচ্ছা, উনি অনবদ্য ওনার গলা। আচ্ছা দাদা, আমরা একেবারে আমাদের আজকের আয়োজনের শেষ সময়ে চলে এসেছি। তবে যাবার আগে আমরা আরেকটা গান দিয়ে শেষ করতে চাই। গান শুনতে শুনতে সেই রেস্টটা নিয়েই আমরা শেষ করতে চাই। এটাও আমার কথা সুরের। আচ্ছা, হোক। তুমি ছাড়া শূন্য লাগে, তুমি ছাড়া শূন্য লাগে বসত ভিটা ঘর, আপন মানুষ কিভাবে হয় পর। ডং 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 ডং। তুমি ছাড়া শূন্য লাগে বসত ভিটা ঘর, আপন মানুষ কিভাবে হয় পর, আপন মানুষ কিভাবে হয় পর। আহা, কত কথা ছিল বাকি তুই বলে তো গেলি না, সোনা রূপার জাদু কাঠি আমাকে ছোঁয়ালি না, কত কথা ছিল বাকি তুই বলে তো গেলি না, সোনা রূপার জাদু কাঠি আমাকে ছোঁয়ালি না, এই তবে কি নিয়তি ছিল, এই তবে কি নিয়তি ছিল কপালে আমার, আপন মানুষ কিভাবে হয় পর, আপন মানুষ কিভাবে হয় পর, তুমি ছাড়া শূন্য লাগে, তুমি ছাড়া শূন্য লাগে বসত ভিটা ঘর, আপন মানুষ কিভাবে হয় পর, আপন মানুষ কিভাবে হয় পর। অসাধারণ, অসাধারণ। Thank you.